আসসালামু আলাইকুম। আমি শুধু চেয়েছি তোমায় এই গল্পের ৩৪ নম্বর পর্ব নিয়ে আইসা পড়ছি। নিশুতি রাতে এক পরাস্ত রমণীর আহত চিৎকারে জাগ্রত হয়ে ওঠে সমগ্র প্রকৃতি। নিশাচর জন্তু জানোয়ারের অযাচিত হুঙ্কারে ধরফরিয়ে ডানা ঝাপটায় ঘুমন্ত পক্ষীকুল। নিগুড় চিৎকারে গলার স্বর ভঙ্গুর হয়ে ওঠে ঈশানীর। দম আটকে শ্বাসযন্ত্রের কার্যক্রম মুহূর্তে স্তব্ধ হয় কণ্ঠনালীর আগায়। ফলস্বরূপ ব্যাকুল চিত্তে এদিক ওদিক চোখ বোলায় মেয়েটা। জনমানবহীন নির্জন হাইওয়ে, রাস্তার দুধারে ঘন জঙ্গল আর ছোট বড় পাহাড় ব্যতীত কোনো লোকালয়ের উপস্থিতি নেই। কয়েক ক্রোশ ব্যতিরেকে ল্যাম্পপোস্টের ক্ষীণ আলো পুরোপুরি আচ্ছাদন করতে পারে না বিস্তৃত সড়কের ভয়াল তমসাকে। অমানিসার আকাশে চাঁদের দেখা নেই। আগ্রাসী আঁধারের অশরীরই যেন মাথাচাড়া দিয়েছে সড়কের দুধারে। প্রগাঢ় আঁধারের বুক ছিঁড়ে কেবল রক্তিম দাবদাহের অসহনীয় উৎপীড়ন। বিলাসবহুল রোলস রয়েসটা দুমড়ে মুচড়ে একীভূত হয়ে খেলনা গাড়ির মতোই পড়ে আছে কিনারায়। তিমিরে ঢাকা ভয়াল প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে জঙ্গলের অদূর থেকে ভেসে আসা হুতুম প্যাঁচার বিদঘুটে আওয়াজে আচমকা বুকের রক্ত ছড়কে ওঠে ঈশানীর। দ্বিতীয় দফায় চারিদিকে তাকিয়ে নিশ্চিত করে নেয় নিজের অবস্থান। রাস্তা থেকে অনেকটা নিচে ঝোপঝাড়ের মাঝে একটা কর্দমাক্ত স্যাঁতসেঁতে খাদে ভেঙিচুরে পড়ে আছে ও। এখান থেকে তড়িঘড়ি করে বেয়ে ওঠা মুশকিল বললে ভুল হবে, একেবারে অসম্ভব। অগত্যা নিজের জায়গার অনড় থেকে ভগ্নস্বরে ফেঁসিয়ে ফের এরিশকে ডেকে ওঠে ঈশানী। অরণ্য, অরণ্য, শুনতে পাচ্ছেন? ঈশানীর ক্ষীণ আওয়াজ আদৌ রাস্তা অবধি পৌঁছেছে কিনা সন্দেহ, যার দরুন ফাঁকা মস্তিষ্ক আর প্রবল ব্যতিগ্রস্ততায় খানিকক্ষণ নৈঃশব্দে অতিবাহিত হয় সেখানেই। অতঃপর ল্যাম্পপোস্টের টিমটিমে আলোতে নিজের শরীরের দিকে লক্ষ্য করে ডুকরে কেঁদে ওঠে মেয়েটা। বন বিচুটি আর কণ্ঠকের আঘাতে মোলায়েম হাতপাগুলো ছিঁড়ে খুঁড়ে একাকার। এ কোথায় নিয়ে এলো এরিশ তাকে? এরিশ নামটা তীরের ফলার মতো মস্তিষ্কে গিয়ে আটকাল ওর। তৎক্ষণাৎ সম্বিত ফিরে পেয়ে আরেক দফা ধরফরিয়ে ওঠে ঈশানী। মনের মাঝে দানা বাঁধে তীব্র আশঙ্কার তুফান। এরিশ ঠিক আছে তো? এই তো কিছুক্ষণ আগেই অতগুলো কথা বলেছিল এরিশ। মেপে মেপে কথা বলা লোকটার মুখে অমন সহজ স্বীকারোক্তিতে বাকরুদ্ধ হয়ে পড়েছিল ঈশানী। ঘৃণার প্লাবনে পোক্ত বেরিগেট টেনে দিয়েছিল আবেগাশ্রু। বাকশক্তিহীন এক নাজুক কবুতরের ন্যায় শুধু চেয়ে থেকেছিল অনিমেষ। অন্তর্গহ্বরে কোথাও একটা অনিশ্চয়তার অনুভূতি হয়েছিল বটে, যেন ভেতরের সত্তা চেঁচিয়ে বলছিল, মাফিয়া বস আমাকে কেন চাইবে? সে তো ভালোবাসতে জানে না, সে তো হৃদয়হীন অন্ধকার গোলক ধাঁধা মাত্র। তাহলে কিসের এই অনুভূতি? কেনই বা হুট করে এত নমনীয়তা তার? ওই কড়া পড়া শুষ্ক হৃদয়ে আদৌ কি প্রণয়ের বর্ষণ নামানো সম্ভব? ওয়েল, ভালোবাসার সব বাড়ে, সেটা কিছুক্ষণ পরেই টের পেয়েছিল ঈশানী, যখন ওই হৃদয়হীন জানোয়ারটা নিজের সিট বেল্টের পেছনে এক মুহূর্ত সময় অতিবাহিত না করে ঈশানীর সিট বেল্ট খুলে দিয়েছিল। নিজের জীবনের পরোয়া না করে ঈশানীকে বাঁচিয়েছিল। আর তারপরই ভয়াবহ সেই বোমা বিস্ফোরণ। খানিকক্ষণ আগের কথা ভেবে হতচকিত হয়ে উঠল ঈশানী। ক্লান্ত শরীরের সমস্ত সংকীর্ণতা ভুলে মুঠিবদ্ধ করল দুহাত। মনোবল স্থির রেখে দাঁড়ালো ধীরে ধীরে। রাস্তার পানে নজর বুলিয়ে দৃঢ় স্বরে বলে উঠল, এরিশের কিছু হতে পারে না। যে করেই হোক এখান থেকে উঠে এটাকে ঠিক খুঁজে বের করব আমি। এক মুহূর্তের জন্য পেন্টহাউসের বিভৎস স্মৃতিগুলো ভুলে গেল ঈশানী। ভুলে গেল এই মানুষটাকেও ঠিক কতটা ভয় করে। আজ থেকে বছরখানেক আগে তার আগমন ওর সাবলীল জীবনকে ঠিক কীভাবেই না লণ্ডভণ্ড করে দিয়েছিল প্রলয়ের তাণ্ডবে। অথচ ওই নিষ্ঠুর হৃদয়ের মরীচিকার সম্রাটের সামান্য অনিশ্চয়তা কত গভীরভাবেই চিন্তিত করে তুলেছে রমণীকে। প্রাকৃতিকভাবেই মানুষ নিষিদ্ধ জিনিসের প্রতি বেশি আকৃষ্ট হয়। ঈশানী তার জলজান্ত প্রমাণ। ভদ্র সভ্য উজ্জ্বল ভবিষ্যৎধারী মাহিন নয়, বরং অন্ধকার দুনিয়ার পাপিষ্ঠ হৃদয়হীন এরিশের জন্য অন্তরপুরে খাক হয়ে যাচ্ছে ওর। এই অনুভূতির নাম জানা নেই, আছে শুধু বুকের রক্ত তোলপাড় করার নিষিদ্ধ সব চাহিদা, যা সমাজ, মানবকুল, এমনকি পুরো পৃথিবীর অন্তরায়। সুউচ্চ ঢাল, রাস্তা বেয়ে একদম খাড়া হয়ে নেমে এসেছে খাদে। আশেপাশে বন্য লতাপাতা আর কণ্টক গাছের অভাব নেই। সোদা মাটির ওপর দোপা রেখে অন্ধকারের মাঝে সেগুলোই হাত দিয়ে চেপে ধরল ঈশানী। সঙ্গে সঙ্গে কাটার আঘাতে বিদীর্ণ হলো ওর পেলব করতাল। মাত্রাতিরিক্ত ব্যথায় কুঁকড়ে উঠে গাছের বাকল ছেড়ে দিয়ে ফের কর্দমাক্ত মাটিতে ধপ বসে পড়ল মেয়েটা। হেঁচকি তুলে কেঁদে কেঁদে ফের অসহায় সুরে বলে উঠল, কিভাবে উঠব আমি? আপনি ঠিক আছেন তো? কিয়ৎক্ষণ নীরবতায় অতিবাহিত হল।
পর মুহূর্তেই এরিসের কথা ভেবে গা ঝেড়ে দাঁড়িয়ে পড়ল ঈশানী। পায়ের জুতোজোড়া সেখানেই ফেলে রেখে নখের সাহায্যে সন্তর্পণে খামচে ধরল ভেজা মাটি। এক পা দুপা করে উঠে এলো অনেকটা। আশেপাশের বনবিচুটি আর কণ্টক ফুলে বিঁধে চিরচির করে ছিঁড়ে গেল ওর পরনের ফিনফিনে সাদা কুর্তিটা। নিজের অসহায়ত্ব গায়ে মাখল না ঈশানী। স্যাঁতসেঁতে মাটিতে হামাগুড়ি দিতে দিতে এসে দ্বারস্থ হল শুকনো বালির। তখনই আরেক দফা তীক্ষ্ণ টান অনুভব করল খোলা চুলে। অন্ধারের মাঝে কোনো কিছু স্পষ্ট দেখার জো নেই, পেছনে ফিরে তাকানোর মতো বুকে সাহস নেই। অগত্যা নিজের রেশমের মতো সর্পিল চুলের খানিকটা বিসর্জন দিয়ে তরতরিয়ে উঠে এলো রাস্তায়। ঈশানী যখন রাস্তায় উঠেছে তখন ওর অবস্থা বেগতিক। সমস্ত শরীর জুড়ে টনটনে ব্যথার উপশম। পরনের কুর্তিটা ছিঁড়ে কুচি, নির্মেদ কোমর, পেলপ ত্বক সবকিছু উন্মুক্ত। লেডিস জিন্সের একাংশ কাদায় মাখামাখি। গমবর্ণা সুশ্রী ত্বক জুড়ে ছোপ ছোপ রক্তের অজস্র ক্ষতচিহ্ন। নিজের শরীরে এক পলক নজর বোলানোর ফুরসত হল না ঈশানীর। উল্টো দিশেহারা হয়ে রাস্তার এদিক ওদিক সচকিত দৃষ্টিপাত করে ভঙ্গস্বরে চেঁচিয়ে ডাকতে লাগল এরিসকে। অরণ্য, অরণ্য, আপনি কোথায়? প্রত্যুত্তর এলো না। ক্রন্দনরত গলায় পরপর আবারও ডাকল ঈশানী। আপনি কোথায় চলে গেলেন অরণ্য? কয়েক মুহূর্ত অতিবাহিত হল অনিশ্চয়তায়। নিগুড়ো ব্যথায় নীল হয়ে উঠছে রমণীর হৃদয়। আত্মচিৎকারে খেই হারাচ্ছে অন্তঃকরণ। ঠিক এমন সময় ছাই হয়ে যাওয়া ধ্বংসাবশেষ গাড়ির অপর প্রান্ত থেকে ভেসে আছে পুরুষালী গোঙানির ক্ষীণ আওয়াজ। সামান্য আওয়াজে কর্ণ সচল হল ঈশানীর, আর এক মুহূর্তও দেরি না করে ঊর্ধ্বশ্বাসে ছুটল সেদিকে। গাড়ির নিকট গিয়ে নিভু নিভু অঙ্গার মারিয়ে আলতো পায়ে খানিক এগোতেই দেখতে পেল এরিসকে। জ্বলন্ত গাড়ির অপর পার্শ্বে গাছের গুড়ির সঙ্গে ধাক্কা লেগে অবচেতন হয়ে পড়ে আছে সে। এরিসকে দেখা মাত্রই ভীষণ স্বস্তিতে ঠোঁট ভেঙে কেঁদে উঠল ঈশানী। শরীর জুড়ে ঝরঝরিয়ে নেমে এলো ক্লান্তি। হৃদয়ে গহীনে অকস্মাৎ বয়ে গেল নৈসর্গিক প্রশান্তির হাওয়া। সংকুচিত পায়ে আরেকটু এগোলো মেয়েটা। কাছাকাছি যেতেই দেখতে পেল নিদারুণ রক্তের প্রবাহে সিক্ত হয়ে আছে এরিসের সমগ্র মুখমণ্ডল। উজ্জ্বল কঠিন চেহারা জুড়ে বীভৎস রক্তের লালিমা বড্ড চোখে লাগল ঈশানীর। মেয়েটা কাঁদতে কাঁদতে তৎক্ষণাৎ বসে পড়ল ওর শিওরে। নির্দ্বিধায় হাত বাড়িয়ে অপছন্দের পুরুষের মাথাটা সন্তর্পণে তুলে নিল নিজের কোলে। মোলায়েম হাত দুটো নিয়ে রাখল মাফিয়া বসের খড়খড়ে পুরুষালী কপলে। করুণ আর্তনাদ করে বলল, এ তো রক্ত কেন? এরিস শুনছেন? দুহাত দিয়ে ঝাঁকিয়ে উঠল ঈশানী। অতঃপর সুদর্শন রক্তাক্ত মুখটাকে এদিক ওদিকে ঘুরিয়ে খুঁজতে লাগল রক্তপ্রবাহের আসল উৎস। খানিক বাদে আলো আধারির ধোঁয়াশায় আবছা দৃষ্টিপাত করল মাফিয়া বসের কপালে। চোখে পড়ল বীভৎস ক্ষত। তৎক্ষণাৎ নিজের গলার স্কার্ফটা দিয়ে ওর চওড়া কপালটা প্যাঁচাতে প্যাঁচাতে হেঁচকি তুলে কেঁদে উঠল ঈশানী। বিড়বিড়িয়ে বলতে লাগল, আপনাকে আমি ঘৃণা করি, খুব 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 ঘৃণা করি। কি করলেন আপনি এটা? এরকমটা তো আপনার করার কথা ছিল না। আপনি যে হৃদয়হীন নিষ্ঠুর, তাহলে সব বাদ দিয়ে আমাকে কেন বাঁচালেন? ফের নীরব চিত্তে অনর্গল অশ্রু বিসর্জন। কয়েক প্রহর অচিরেই অতিবাহিত হল নিস্তব্ধতায়। ঈশানীর এলোমেলো চুলে ঢাকা পড়েছে অশরীরীর রক্তাক্ত মুখমণ্ডল। বাঁধভাঙা কান্নার তোড়ে রমণীর নির্মেদ পেটের ওঠানামার ঘর্ষণে ক্রমাগত নড়েচড়ে ওঠে মাফিয়া বস। এক পর্যায়ে নিজের সম্ভ্রমহীন উন্মুক্ত কোমরের খাজে গরম নিঃশ্বাসের প্রগাঢ়তায় অকস্মাৎ শিউরে ওঠে নাজুক মেয়েটা। গভীর নিঃশ্বাসে পেলব ত্বক ঝলসে যাওয়ার উপক্রম। সহসা তন্দ্রা কাটে ঈশানীর। কান্নাকাটির লাগাম টেনে ফোপাতে ফোপাতে নিগুড়ো দৃষ্টিপাত করে এরিসের মুখপানে। শুনতে পায় অস্ফুট স্বরের বিড়বিড়ানি, ভ্যানিলা। ছোট একটা শব্দের প্রয়োগ করে ফের গভীর শ্বাস টানল এরিস। হতচকিত হয়ে পড়ল ঈশানী। দুহাতে এরিসের কপল ঝাঁকিয়ে মৃদু আর্তনাদ করতে লাগল অর্হনীশ। বলল, এটা কি করলেন আপনি? যদি কিছু হয়ে যেত, আমাকে বাঁচাতে গিয়ে আপনি এতটা আঘাতপ্রাপ্ত কেন হলেন? কি হই আমি আপনার? প্রত্যুত্তর এলো না অপর প্রান্ত থেকে। উল্টো সাকুরাকে গভীর নজরে পরখ করে স্ফীত আওয়াজে প্রশ্ন ছুড়ল মাফিয়া বস। একটা জানোয়ারের জন্য এভাবে কাঁদছ? ইটস নট ফেয়ার। উথালপাথাল মিশ্র অনুভূতির তোরণে ফের ঠোঁট কামড়ে ফুপিয়ে উঠল ঈশানী। আজ কিছুতেই বাঁধ মানছে না প্রবল অশ্রুধারা। হৃদয়ের ব্যথা, মস্তিষ্কের নিষেধাজ্ঞা সব একীভূত হয়ে উগরে দিচ্ছে আবেগাশ্র। কোলের উপর নির্লিপ্তে শুয়ে থাকা ঘৃণিত অস্তিত্বের দিকে নিষ্প্রভ চেয়ে মেয়েটা কাঁদতে কাঁদতেই বলতে লাগল, আমি জানি না আমি কেন কাঁদছি, কেন এমন করে আমার হৃদয় ছিঁড়ে যাচ্ছে, কেনই বা আপনার কষ্টে এতটা দহন অনুভূত হচ্ছে অন্তরে। বিশ্বাস করুন, আমি আমার এই নিষিদ্ধ অনুভূতিগুলোকে আটকাতে পারছি না, নিজেকে সামলাতে পারছি না কিছুতেই।
তোমার চোখে ঘৃণা দেখে অভ্যস্ত আমি সাকুরা, কান্নাটা কিছুতেই সহ্য হচ্ছে না। তুমি কি প্লিজ এটা অফ করবে? সামথিং ইজ বার্নিং হিয়ার। আঙুল দিয়ে নিজের সুডৌল বক্ষদেশে ইশারা করল মাফিয়া বস, যা দেখে ঈশানী কাঁদতে কাঁদতে বলল, এভাবে জীবনের ঝুঁকি নিতে গেলেন হঠাৎ? যদি আপনার কিছু হয়ে যেত তাহলে। কিছুই হতো না। কথার মাঝপথে চমকে গেল ঈশানী। নরম কোল থেকে ধীরে ধীরে মাথা তুলে ওর মুখোমুখি হয়ে বসল এরিস। বলল, আমি মরে গেলে কিছুই হতো না। সমগ্র পৃথিবীর কোথায় কিছু থমকে যেত না, বরং একটা দুর্ধর্ষ টেররিস্টের মৃত্যুতে বেঁচে যেত গোটা জেনারেশন। চারিপাশে অসহনীয় নীরবতা। ভীত মেয়েটা ফ্যালফ্যালিয়ে চেয়ে আছে শুধু। এই মুহূর্তে অপর প্রান্তের মানুষটাকে ব্ল্যাক হোলের মতোই অস্বাভাবিক শূন্য দেখাচ্ছে যেন। তার অসীম রহস্য আবৃত অস্তিত্ব জুড়ে ঈশানী এক ধরাশায়ী কীটপতঙ্গ মাত্র। নীলের গভীরতা প্রগাঢ় হল চোখে। নিগুড়ো দর্শনে মানুষটাকে পরখ করতে করতে আনমনে ভাবল রমণী, বোধহয় থমকে যেত আমার দ্বিধাগ্রস্ত অবচেতন হৃদয়টা। তোমার আর মাহিনের বিয়েটা হচ্ছে না। বিয়ে তো দূরে থাক, দ্বিতীয়বার তোমার দিকে চোখ তুলে তাকালে ওকে জ্যান্ত কবর দেব আমি। গম্ভীর রাশভারী আওয়াজে ভাবনার ছেদ ঘটে ঈশানীর। নিগুড়ো দৃষ্টি ঢাকা পড়ে যায় অবিশ্বাস্য চাহানির আড়ালে। সরু গলার ফাঁক গলিয়ে বেরিয়ে আসে হতবিহব্বল কণ্ঠস্বর। আপনি কি পাগল? নিজের শরীরের দিকে একবার তাকান। কতটা রক্তাক্ত হয়ে আছেন। আপনার ট্রিটমেন্ট প্রয়োজন। আর আপনি পড়ে আছেন আমার বিয়ে নিয়ে। নিঝুম নিরিবিলি রাতে মুখোমুখি একজোড়া উচাটন অস্তিত্ব। বারুদের মতো জ্বলছে হৃদয়। অযাচিত অনুভূতির তুফানে ধরাশায়ী অন্তঃকরণ। অথচ নিরাময়ের উদ্ভাসনে নিতান্তই অপারগ দুজন। সেই তখন থেকে নির্লিপ্তে চেয়ে আছে এরিস। স্ট্রিট লাইটের নিয়ন আলোকশিখায় রমণীর অপ্রীতিকর ভূষণ সুস্পষ্ট হয় মানবের মোহনীয় দৃষ্টে। শরীরের ফিনফিনে কাপড়টুকু নিতান্তই অনুপস্থিত। জামা ছিঁড়ে দুভাগ হয়ে যাওয়ার দরুন উন্মুক্ত হয়ে আছে আলো পিছলনো মোম নরম পেলব ত্বক। নিঃশ্বাসের তালে তালে নির্লিপ্তে ওঠানামা করছে কবুতরি নরম বক্ষপিঞ্জর। নারী শরীরের অতি সংবেদনশীল বাঁকানো উপত্যকা জুড়ে লেপ্টে আছে এক টুকরো ফিনফিনে ভূষণ। সম্ভ্রম আচ্ছাদনে যা নিতান্তই সামান্য। যথাযথ জামার অস্তিত্ব না থাকায় ধনুকের মতো নারী দেহ স্পষ্ট দৃশ্যমান এরিসের চোখে। মেয়েটাকে মহাবিষ্টের নয় পরখ করতে করতেই এতক্ষণে টনক লড়ে তার। ঈশানীর এই নাজেহাল অবস্থার জন্য নিজেকে দায়ী করে আড়ালে দীর্ঘশ্বাস ছাড়ে এরিস। তবে দৃষ্টি সরায় না কিছুতেই। আর না তো অক্ষিপুট নলিত করে এক পলক। প্রগাঢ় অধিকার বোধ নিয়ে মোহ দৃষ্টি চেয়ে থাকে নির্নিমেষ, যেন ওর নিকট অতি পরিচিত এই দৃশ্য। সেই তখন থেকে বাকশূন্য এরিস। আবঝা আধারে ওর শূন্য চোখ দুটো অবলোকন করে ঈশানী। অতঃপর গভীর দৃষ্টি অনুসরণ করে নজর বোলায় নিজের শরীরে। সঙ্গে সঙ্গে অরষ্টতায় কুকড়ে গিয়ে দুহাতে নিজের সম্ভ্রম ঢাকার আপ্রাণ চেষ্টায় অবিরত থেকে ঘুরে বসে অন্যদিকে। তাতে অবশ্য লাভ হল না বিশেষ, কারণ পেছনের দিকেরও একই অবস্থা। অগত্যায় উপায়ন্তর না পেয়ে মেয়েটা রিনরিনে আওয়াজে বলে ওঠে, দয়া করে চোখ সরান, আসলে অন্ধকারের মাঝে। কথা শেষ করার ফুরসত পেল না ঈশানী। তার আগেই পেছন থেকে বড়সড় বস্ত্রের আবরণে আচ্ছাদিত হল ওর উন্মুক্ত নারী শরীর। নিজের হুডিটা ঈশানীর শরীরে চড়িয়ে দিতে নির্বিঘ্নে বলে উঠল এরিস, ডোন্ট এক্সপ্লেন, কিচ্ছু বলতে হবে না, আমি বুঝতে পেরেছি। কাপড়ের ছোঁয়ায় ভীষণ স্বস্তি পেল মেয়েটা। দ্রুত হাতে হুডির চেনটা লাগিয়ে পেছনে ঘুরল সহসা। তৎক্ষণাৎ বিনা অনুমতিতে ওকে একটানে কোলে তুলে নিল এরিস। আবঝা আলোতে ঈশানী তাকিয়ে দেখল মাথায় পেঁচানো ওড়নার একাংশ দিয়ে খুব ভালোমতো নিজের মুখটা আড়াল করে নিয়েছে স্যান্ডোগেঞ্জি পরিহিত অ্যাবসধারী বলবান পুরুষ। কিন্তু আহত শরীরে এভাবে কোলে তোলার কী প্রয়োজন? অগত্যায় বাদ সাধল ঈশানী। তড়ঘড়ি করে বলে উঠল, আরে আরে, কোলে কেন তুলছেন? আমি ঠিক আছি। পায়ের চামড়ার একাংশও অক্ষত নেই, তাহলে ঠিক কিভাবে ঠিক আছো? জবাব দিল না ঈশানী। আলতো করে মাফিয়া বসের পুরুষালী গ্রীবায় দুহাত প্যাঁচিয়ে নিশ্চিত করল দৃঢ়তা। অতঃপর লোকটার আবৃত মুখাবয়ব পরক করে শুধল ঈশানী। মুখ কেন ঢেকেছেন? তোমাকে সেফ রাখার জন্য। বিস্তার সড়কের ফুটপাত ধরে ধাতস্থ পায়ে এগুতে এগুতে রাশভারী আওয়াজে জবাব দিল এরিস। এবারে কিঞ্চিত সাহস দেখিয়ে বলে উঠল ঈশানী, আমাকে সেফ রাখার জন্য এভাবে নিজেকে আড়াল করে রেখেছেন? কি হই আমি আপনার? থমকালো এরিস। পায়ের গতি পুরোপুরি স্থির করে অকস্মাৎ দাঁড়িয়ে পড়ল মাঝ রাস্তায়। এরিসের হঠাৎ থেমে যাওয়া দেখে কুণ্ঠিত হল ঈশানীর নাজুক চিত্ত। দৃঢ় হাতে গলা পেঁচিয়ে বুকের ওপর সন্তর্পণে লেপ্টে থাকা হতচকিত মেয়েটার পানে নিগুড়ো দৃষ্টিপাত করল মাফিয়া বস। অতঃপর কপালে কপাল ঠেকিয়ে মিলন ঘটাল নেত্রদয়ের। নীরবে অতিবাহিত হল কয়েক মুহূর্ত। পরপরই দু চোখ বুজে গভীর শ্বাস টানল এরিস।
এক মুহূর্তের জন্য দুনিয়া, সমাজ, এমনকি সকল বিঘ্নতা ভুলে হাস্কি স্বরে সম্বোধন করে উঠল, প্রেম আমার। রাত প্রায় ৯টা। আমবস্যার আধারে স্থবির চারিপাশ। অফ হোয়াইট রেঞ্জ রোভারটা মাত্রই এসে থেমেছে ঈশানীদের মহল্লার গলিতে। এখান থেকে মিনিট দুয়েক হেঁটে গেলেই দেখা পাওয়া যায় ওদের শ্যাওলা পড়া দোতলা বাড়ির। গাড়ির অকস্মাৎ ব্রেকে কিঞ্চিত ভরকাল ঈশানী। শুষ্ক একটা ঢোক গিলে এরিশকে উদ্দেশ্য করে বলল, আপনি নিয়ন্ত্রণহীন হয়ে আছেন, ড্রাইভার লোকটাকে সাথে নিয়েই এলেই পারতেন। আমি ঠিক আছি, ছোট্ট করে জবাব দিল এরিশ। ঈশানীও কথা বাড়াল না আর। হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে জানাল, ঠিক আছে, আমি যাচ্ছি। তৎক্ষণাৎ বাদ সাধল এরিশ। ইস্যুর গতি প্রতিরোধ করে বলল, পেছনের সিটে স্নিকার্স আর জামাকাপড় রাখা আছে, চেঞ্জ করে তারপর যাও। লাগবে না, আমি ঠিক আছি। কিছু একটা ভেবে জিভের ডগায় গাল ঠেলল এরিশ। কোনো কিছুর তোয়াক্কা না করে চট করেই বলে উঠল, তুমি কি শুধু ইনার পরা অবস্থায় বাড়ি ফিরতে চাচ্ছ নাকি? মাফিয়া বসের আচানক বাক্যবাণে কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ল ঈশানী। লজ্জা, ভয়, সংকোচের মিশেলে ফাঁকা হয়ে গেল রমণীর ফিনফিনে ওষ্ঠাধর। সহসা ফুরিয়ে এলো শব্দভাণ্ডার। জুৎসই প্রত্যুত্তর করার কোনরূপ বাক্যই খুঁজে পেল না আর। মেয়েটাকে এভাবে চুপচাপ নির্লিপ্ত বদনে বসে থাকতে দেখে পুনরায় বলে ওঠে এরিশ, আমি বাইরে অপেক্ষা করছি, চেঞ্জ করে নেমে এসো। নিজের কথা শেষ হলে কোনরূপ প্রত্যুত্তরের জন্য অপেক্ষা না করেই ইলেকট্রিক সিগারেটটা মুঠোয় পুড়ে তাড়াহুড়ো গাড়ি থেকে বেরিয়ে গেল এরিশ। গাড়ির সঙ্গে বেশ অনেকটা দূরত্ব বাড়িয়ে রাস্তার ধারে শটান দাঁড়িয়ে আছে এরিশ। ঠোঁটের ফাঁকে উদ্ভাসিত ধোয়ার কুণ্ডলী তার। চওড়া কপালে আটকে আছে সফেদ গজের মোটা প্রলেপ। ধারালো মুখাবয়ব জুড়ে শূন্য অভিব্যক্তির নিদারুণ অস্তিত্ব। মস্তিষ্ক ভার হওয়া তীব্র যন্ত্রণারা মোটেই ছুতে পারে না মাফিয়া বসকে। তবে বাংলাদেশের মতো একটা রেস্ট্রিক্টেড জায়গায় দাঁড়িয়ে এমন দুঃসাহসিক একটা কাণ্ড যে ঘটিয়েছে, তাকে নিয়ে দুদণ্ড না ভাবলেই নয়। পাইথন লিডারের সঙ্গে চ্যালেঞ্জ গেম খেলছে, নিশ্চয়ই সাধারণ প্রজাতির কোনো পাতিগুন্ডা নয় সে। অতঃকর্তিতে ভাবনায় ডুবল এরিশ। ঠিক তখনই মধ্যবয়সী কর্কশ গলার এক উদ্ভট সম্বোধনে ধ্যান ভাঙে ওর। ওই ফুয়ায়া। ব্যান্ডেজাবৃত কপালে তীক্ষ্ণ ভাঁজ টানল এরিশ। খানিক বিরক্ত হয়ে ঘুরে তাকালো পেছনে। দেখল মাঝবয়সী এক বৃদ্ধ লাঠি হাতে দাঁড়িয়ে আছে অপর প্রান্তে। এরিশের তীক্ষ্ণ চাহনি পরক করে ফের তিরিক্ষি আওয়াজ ছুড়ল বৃদ্ধ। নাকমুখ সিকুয়ে তুলে বলে উঠল, উয়া তুই হন, আর ভাড়ার মাইয়া অক্কলের লোগে এত রাতিয়া কিরর? হনো, ইবা ভদ্রমাইন্সের এলাকা, এড়ে পেম্পিরিতির নামতিল্লা লাসারাগিরি নৌ চলিব। এল্লা হইলে এলাকায় বিক্কিন্ডরে ডাকিয়ে এনে হন পড়িব। কে গো তুমি ছোকরা? আমাদের মহল্লার মেয়েদের সাথে এত রাতে তোমার কি? শোনো, এটা ভদ্রলোকের এলাকা, এখানে প্রেমপীড়িতির নামে এসব বেলাল্লাপনা চলবে না। এমন হলে কিন্তু মহল্লার সবাইকে ডেকে ডেকে জানাবো আমি। অকস্মাৎ চড়াত করে ফুঁসে উঠল মস্তিষ্ক। বৃদ্ধের কথায় নির্বিকারে দাঁতে দাঁত পিষল এরিশ। ছেলেটার এহেন বেয়াদবি ম্যানারলেস মুখাবয়ব পরক করে ফের কথা ছুড়লেন বৃদ্ধ। আরে বাপরে বাপ, ভাবখানা দেখো, এমনে চাইয়া আছে যেন গিলা খাইব আমারে। বলি, গাড়ির মধ্যে কোন মাইয়া ফুয়া গোল্লাই লাইক্য? এমন রাতবিরেতে জোয়ান মাইয়া ইবা কিরের? ফুয়া অক্কলের লগে কি করে সে? নাম হসাই, আই এক্ষুনি বিসাদ দিউ মরিতির বাড়িত। বৃদ্ধের কুচকে যাওয়া ঢলঢলে গ্রীবাদেশ খুব করে টানছে এরিশকে। কণ্ঠনালীর ঠিক মাঝ বরাবর একটা গভীর ক্ষত সৃষ্টি করতে পারলে খানিক শান্তি লাগত বোধ হয়। পৈশাসিক আসে মত্ত হয়ে দক্ষ কৌশলের শর্ট নাইফটা বের করেও কি ভেবে যেন আবার সেটাকে চুপচাপ আড়াল করে ফেলে এরিশ। খড়খড়ে করতালের মাঝে ধারালো চাকুটা চেপে রেখে অকস্মাৎ নিক্ষেপ করল জোরালো গম্ভীর আওয়াজ। বউ হয়, গাড়িতে বসা মেয়েটা বউ হয় আমার, লিগ্যাল ওয়াইফ, বোঝেন নিশ্চয়ই। তৎক্ষণাৎ স্তব্ধ হয়ে যায় বৃদ্ধ। জোরে জোরে মাথা ঝাঁকিয়ে নিজের ভুলভাল সম্বোধনের জন্য অজস্র দুঃখ প্রকাশ করে ফের উদ্ভ্রান্ত হয়ে বলে উঠবেন, ও আইচ্ছে, আগে নহই বা তুই আর এলাকার জামাই অদে, তো তুই হনবাড়ির জামাই অভূত। বৃদ্ধার কথার পাছে এরিশ কিছু বলবে, তার আগেই গাড়ির ভিতর থেকে শীতল গলায় ডেকে উঠল ঈশানী। হয়ে গিয়েছে, আসুন এবার। বিব্রতকর পরিস্থিতি সামাল দিতে জোরপূর্বক হেসে তড়িঘড়ি করে প্রস্থান করে বৃদ্ধ। লোকটা চলে গেলে গাড়ির অভিমুখে পা বাড়ায় এরিশ। কাছাকাছি এলে ঈশানী জানতে চায়, কে উনি? কিছু বলেছে দেখলাম। নাথিং ম্যাচ, জাস্ট সাম বুলশিট। দরজা ঠেলে ড্রাইভিং সিটে বসতে বসতে জবাব দিল এরিশ। দীর্ঘশ্বাস ছাড়ল ঈশানী। হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে গাড়ি থেকে নেমে গিয়ে বলল, ঠিক আছে, আমি আসছি এবার। কোনরূপ প্রত্যুত্তর করে না এরিশ, কেবল সাকুরার যাওয়ার পানে চেয়ে থাকে নিষ্প্রভ। মেয়েটা যখন বেশ খানিকটা পথ এগিয়ে যায়, তখন হুট করেই পিছু ডেকে ওঠে ফের। এই যে। লোকটার অযাচিত সম্বোধনে ঘাড় ঘুরিয়ে পেছনে দৃষ্টিপাত করে ঈশানী। নির্বিকার চোখে তার অগণিত প্রশ্নের ছড়াছড়ি। সেদিকে চেয়ে আচমকা বলে ওঠে মাফিয়া বস,
লং ড্রাইভে যাবে? কিছুক্ষণ নীরবতা, পরমুহূর্তেই ঠোঁট উল্টে জবাব দিল বিপরীত পক্ষ। 4 দেওয়ালে আবৃত ঠান্ডা গাড়িতে পোষাবে না আমার। বালিকা আকাশ দেখতে চায়, এক ঢাল খোলা আকাশ। বাইক চলবে? দ্বিতীয়বার জবাব দিল না রমণী। মৃদু হাসি উপহার দিয়ে ফের হারিয়ে গেল তমসায়। বেশ কিছুদিন পরে মস্কো, রাশিয়া। শীতের শহর রৌদ্রোজ্জ্বল আজ। প্রখর রোদের উষ্ণতায় গলতে আরম্ভ করেছে ঠকঠকে বরফের আস্তর। পেন্টহাউসের চারিপাশে বিস্তৃত গহীন জঙ্গলে ঝুড়ো ঝুড়ো সোনালি রোদের ছটা। যেন প্রাণ ফিরে পেয়েছে প্রকৃতি। সেই কতগুলো দিন থেকে একা একাই পেন্টহাউসে দিনাতিপাত করে আসছে ফ্লোরা। অবশ্য একা থাকায় বরাবরই অভ্যস্ত মেয়েটা। তুষার আর এরিস তো আর ওকে সঙ্গী দেয় না কোনো কালেই। মাঝখানে শুধু ঈশানী এসে কতগুলো দিন স্বপ্নের মতো কাটিয়ে চলে গেল এখানে। যেই দিনগুলো ছিল ফ্লোরার নিকট সবচেয়ে সুন্দর আর সবচেয়ে স্মরণীয়। সকাল সকাল থালা বাসন ধুতে ধুতে সিঙ্গের সামনে দাঁড়িয়ে সুমিষ্ট গলায় গান ধরেছে ফ্লোরা। I saw piece of heaven waiting patiently for me down, and I was running far away. Would I run off the world someday? Nobody knows. Nobody knows. খুব সুন্দর গাও তো তুমি। আই অ্যাপ্রিশিয়েট। গানের শেষাংশে এসে থমকালো ফ্লোরা। অযাচিত পুরুষালী আওয়াজে চটকে ঘাড় ঘোরালো তৎক্ষণাৎ। দেখল কাউচের ওপর গা এলিয়ে দিয়ে লাউঞ্জের মাঝ বরাবর টান টান হয়ে বসে আছে টমেটো প্রিন্স। ওকে দেখামাত্রই ভ্রু কুচকালো ফ্লোরা। বিতৃষ্ণ গলায় বলল, আপনি আবার এসেছেন। কতবার বলেছি এরিস তুষার কেউ নেই, কথা কানে যায়নি? ওরা নেই দেখেই তো এসেছি প্রিন্সেস। এত বড় পেন্টহাউসে তোমাকে কে পাহারা দিবে বলো তো? তুষারই বা কেমন মানুষ, তোমাকে একা ফেলে এভাবে চলে গেল? কথা বলতে বলতে কাউচ ছাড়িয়ে ধীর গতিতে কিচেন কাউন্টারের দিকে অগ্রসর হলো অ্যালেক্স। ফ্লোরা নিজের কাজে অবিরত থেকে জানায়, এসব বাজে বোকা বন্ধ করুন। পেন্টহাউসে এত এত দক্ষ গার্ড থাকতে আমাকে পাহারা দেওয়ার জন্য আপনার মতো টমেটো প্রিন্সের প্রয়োজন পড়বে না। দরজাটা ওদিকে, আপনি আসতে পারেন। কপট হেসে গ্রীবা বাঁকালো অ্যালেক্স। মেয়েটার গোলাপি আভাযুক্ত পেলব কানের কাছে মুখ নিয়ে হিসিয়ে বলল, ওদের শক্তি আছে ঠিকই, কিন্তু বুদ্ধি নেই। আর আমি এও জানি তুমি আমাকে প্রচণ্ড ভয় পাও, কারণ তুমি ভালো করেই জানো আমি হায়নার চেয়েও অধিক পরাশক্তিধর। কথা শেষ করে অকস্মাৎ ফ্লোরার জামার হুকটা টান মেরে খুলে ফেলে অ্যালেক্স। অ্যালেক্সের কাণ্ডে থরথর করে কেঁপে উঠল রুশকন্যা। মাখনের মতো নমনীয় পৃষ্ঠদেশে অকস্মাৎ অনুভব করল রুক্ষ হাতের অতর্কিত স্পর্শ। সঙ্গে সঙ্গে ফুঁসে ওঠে ফ্লোরা। এক ঝটকায় অ্যালেক্সের হাত সরিয়ে ঝাঝালো কণ্ঠে বলে, পেন্টহাউসে দাঁড়িয়ে ফ্লোরার গায়ে হাত দিচ্ছেন, এত সাহস হলো কি করে আপনার? ফের ফ্লোরার নিকট এগিয়ে যেতে যেতে অ্যালেক্স বলে, কামান, ইউর জাস্ট আ মেইড হিয়ার, আর আমি তোমাকে প্রিন্সেস ডেকেছি। লেটস হ্যাভ আ বিগ রাউন্ড। এখানে কেউ নেই দেখো। তড়িঘড়িকে চারিদিকে চোখ ঘোরালো ফ্লোরা। সত্যিই কেউ নেই আশেপাশে। গার্ডসরা সব গেল কোথায়? অগতাতে শঙ্কিত চিত্তে শুষ্ক ঢোক গিলল মেয়েটা। প্রকম্পিত স্বরে বলল, দয়া করে চলে যান, নইলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। ফ্লোরার কথা গায়ে না মেখে খপ করে ওর হাতটা টেনে ধরে অ্যালেক্স। কোমল চিবুকে আলতো হাত বোলাতে বোলাতে বলে, কিচ্ছু খারাপ হবে না, তুমি জাস্ট নিজের মুখটা বন্ধ রাখবে। অযাচিত স্পর্শে ঘৃণায় চোখ মুখ খিচিয়ে ফেলে ফ্লোরা। হাত সরিয়ে ওর গোলাপি গলায় মুখ ডোবাবে অ্যালেক্স। সেই উদ্বেগে ধীরে ধীরে গ্রীবা নমিত করে সম্মুখে। ঠিক তখনই শক্ত হাতের তীব্র এক কষাঘাত হামলে পড়ে ওর সদ্য সেরে ওঠা পুরুষালী চোয়ালে। এক ঘুষিতে মেঝেতে মুখ থুবড়ে পড়ে টমেটো প্রিন্স। ব্যথার তোড়ে গুঙিয়ে উঠে কোনো মতে পেছন দিকে ঘাড় ফেরায় কি ফেরায়নি, তৎক্ষণাৎ ওর বুকের উপর হাঁটু গেড়ে 2 হাতে এলোপাতারি ঘুষি দিতে শুরু করে আগন্তুক। মুহূর্তেই নাক মুখ থেতলে গিয়ে বিভৎস চিত্র ধারণ করে অ্যালেক্সের সমগ্র মুখমণ্ডল। বুকের ওপর শক্ত ভারে শ্বাস প্রশ্বাস বন্ধ হওয়ার উপক্রম।
ফলশ্রুতি তীরতিরিয়ে রক্তে ভরে উঠল শুভ্র চোখের কোটর। অ্যালেক্সের এমন ভয়াবহ অবস্থা লক্ষ্য করে আতঙ্কিত হয়ে পড়ে ফ্লোরা। উদ্বিগ্ন হয়ে তৎক্ষণাৎ এগিয়ে গিয়ে 2 হাতে আঁকড়ে ধরে তুষারের বাহু। বলবান পুরুষালী শক্তির সঙ্গে পেরে ওঠার বৃথা চেষ্টা চালিয়ে উদ্গ্রীব হয়ে বলে, ছাড়ুন, নইলে মরে যাবে এক্ষুনি। ক্রোধের তাড়নায় থরথর করে কাঁপছে তুষার। ফ্লোরার কথায় বিন্দুমাত্র কর্ণপাত না করে শুধু অ্যালেক্সকে মেরেই যাচ্ছে একাধারে। হাতের কাজে অবিরত থেকে গর্জন করে বলে ওঠে সে, কাকে মেড বলিস তুই? কে তোর মেড? পেন্ট হাউসে দাঁড়িয়ে তুষারের জিনিসে হাত দিয়েছিস? তোকে আর দিনের আলো দেখতে দেব ভেবেছিস, বাস্টার্ড? ফের অজস্র কষাঘাতে বিদীর্ণ হল অ্যালেক্সের মাংসপিণ্ড। ছেলেটার অবচেতন হওয়ার উপক্রম। ফ্লোরা এবার কেঁদেই ফেলল কুণ্ঠায়। পেছন থেকে তুষারকে থামানোর প্রাণপণ চেষ্টা চালিয়ে বলল, তুষার থামুন, প্লিজ থামুন, মারতে হলে টর্চার সেলে নিয়ে যান, তবুও দয়া করে এখানে এসব বন্ধ করুন। ফ্লোরার কথাগুলো চুপচাপ শুনে গেল অ্যালেক্স। টর্চার সেলের নাম মুখে নিতেই হুট করে বদলে গেল ওর অভিব্যক্তি। কি ভেবে যেন অকস্মাৎ আড়ালে মুঠিবদ্ধ করে নিল 2 হাত। এরই মাঝে ফ্লোরার টানা হেঁচড়া কান্নাকাটিতে থামতে বাধ্য হয় তুষার। মেয়েটাকে আচানক ধমকে উঠে বলে, কতবার বলেছি মাফিয়া পেন্টহাউসে ইনোসেন্ট সেজে থাকা বন্ধ করো। তোমাকে প্রোটেক্ট করার জন্য সবসময় বসে থাকব না আমি। কথা শুনেছ আমার? কি করেছি আমি? রুশকন্যার ক্রন্দনরত কণ্ঠস্বর। অশ্রুসিক্ত মেয়েটাকে একপল পরখ করে দীর্ঘশ্বাস ছাড়ে তুষার। দাঁতে দাঁত পিষে বলে, এই যে একটু রক্ত দেখে কেনে ভাসাচ্ছ, এটাই তোমার দুর্বলতা। এসব এখনই বাদ না দিলে ভবিষ্যতে আফসোস করবে তুমি। মাফিয়া পেন্টহাউসে কেউ তোমার ইনোসেন্সি, তোমার এই বাচ্চা বাচ্চা চেহারা দেখার জন্য বসে নেই। এখানে থাকতে হলে ডেভিল হতে হয়, নয়তো হরিণ শাবকের মতোই হায়নাদের দংশনে অস্তিত্ব হারাবে নিজের। কী সব বলছেন আপনি? নাও লিভ মি অ্যালোন। অ্যালেক্সের নিথর দেহটা লাউঞ্জে ফেলে রেখেই লম্বা পা চেলে গটগটিয়ে উপরে উঠে যায় তুষার। তুষারের যাওয়ার পানে নিগূঢ় দৃষ্টি ফেলে আরেক দফা ফুপিয়ে কেঁদে ওঠে ফ্লোরা। নাক টেনে অস্ফুটে বলে, আপনি ভীষণ নির্দয় তুষার, বরফ পিণ্ডের মতো কঠিন আপনার হৃদয়। ওদিকে মুখের মাঝে জমে থাকা তাজা রক্তগুলো থু দিয়ে মেঝেতে ছুঁড়ে ফেলে রুগ্ন শরীরটাকে টেনে হিঁচড়ে নিয়ে যেতে যেতে ফ্লোরার পানে কুটিল দৃষ্টিপাত করে বিড়বিড় করে অ্যালেক্স। যেই জিনিস একবার ভালো লাগে সেদিকে বারবার নজর দেয় টমেটো প্রিন্স। কেউ আটকাতে পারে না। কথাটা ভালো মতো মস্তিষ্কে ঢুকিয়ে নিও, প্রিন্সেস। কথার শেষে মুখ জুড়ে খেলে যাওয়া বিশ্রী এক কপট হাসি অচিরেই অন্তরাত্মায় কাঁপুন ধরালো রুশকন্যার।